Oto lali kalang muli. Di dusun Maye Desa sunyi ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত ওয়েলিরাং পাহাড় পর্বত আরোহীদের জন্য এটি একটি কৌতূহলী জায়গা। কেননা বিভিন্ন সময়ে এই পাহাড়ে আরোহণ করতে গিয়ে অনেকেই আর ফিরতে পারেনি, হয়েছে নিখোঁজ। dusun Maye কথিত আছে সেই পাহাড়ের অরণ্যে রয়েছে একটি গ্রাম, তবে গ্রামের মানুষগুলো কেউ জীবিত নয়, মৃত। দিনের বেলা সব ঠিকঠাক, তবে সন্ধ্যা নামলেই গ্রামটা হয়ে ওঠে জীবন্ত, এ যেন এক মায়ার মৃত্যুপুরী। 4 জন বন্ধু বান্ধবী গিয়েছিল সেই পাহাড়ে হাইকিং করতে, আর তারা রাস্তা হারিয়ে পৌঁছে গিয়েছিল সেই ভয়াল গ্রামে। তারপর তাদের সাথে যা ঘটেছিল তা সত্যিই ভয়াবহ লোমহর্ষক। তারা কি বেঁচে ফিরতে পেরেছিল? বলা হয়ে থাকে সেই গ্রামে একবার প্রবেশ করলে আর বেঁচে ফেরা যায় না। আর যারা কোনোভাবে বেঁচে ফিরেছিল তাদের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হয় একটি মুভি, দুসন মাইত ভিলেজ অফ দ্য ডেথ, অর্থাৎ মৃতদের গ্রাম। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরু পূর্ব জাভার মালাং শহরের একটি বিশ্ববিদ্যালয়কে দেখে। সেখানে ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আমরা 2 বন্ধুকে দেখতে পারি, একজনের নাম আর্য, আরেকজনের নাম রাকা। রাকা আর্যকে বলছিল, পরীক্ষা তো শেষ, কোনো কাজ নেই, চলো এবার পাহাড়ে হাইকিং করতে যাই। আর্য বলে, আমিও যাব, আমার আর বাড়িতে ফিরতে ইচ্ছে করে না। রাকা বলে ওঠে, এরকমটা বলো না, তোমার বাবা 2য় বিয়ে করেছেন, তাই বলে এই নয় যে তোমাকে তিনি ভালোবাসেন না। আর্য বলছিল, জানি না, তবে আমি এখনো আমার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি। এটা বলে মন খারাপ করছিল আর্য। রাকা বলে, তোমার তো তাও পরিবার রয়েছে, আমার তো কেউ নেই। আর্য বলে, আরে কে বলেছে তোমার পরিবার নেই? আমার পরিবারেই তো তোমার পরিবার, চলো একসাথে যাওয়া যাক পাহাড়ে। দেখা যায় তাদের সাথে যুক্ত হয় আরো একটি মেয়ে, যার নাম নিতা। সে কিন্তু আবার রাকার প্রেমিকা। আর্য সেখানে নিতাকে বলছিল, তুমি তো কখনো পাহাড়ে ওঠোনি, এটি কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ। আর্য নিতাকে সাথে নিতে রাজি হচ্ছিল না, তবে রাকা সে চাইছিল তার প্রেমিকা যেন তাদের সাথেই যায়, যে কারণে আর্য আর কিছু বলতে পারে না। নিতা সেখানে বলছিল, চলো আমাদের সাথে আরেকজনও যাবে। সেটা কে? নিতা তাদেরকে নিয়ে যায় আরেকটি মেয়ের কাছে, যার নাম ইউনি। এখন ইউনিকে তারা পাহাড়ে হাইকিং করতে যেতে প্রস্তাব দিলে সে খুশি মনে রাজি হয়। আমরা সেখানে আর্যর ইউনির দিকে চাহনি দেখে বুঝতে পারি সে ইউনিকে অনেকটা পছন্দ করে। এবার আমরা দেখতে পারছিলাম তারা জিপ করে বের হয়ে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে। তবে সেখানে ইউনির মা তার ফোনে কল দিচ্ছিল, কিন্তু ইউনি বিরক্ত হয়ে সেই ফোনটা কেটে দেয়, যে জিনিসটা লক্ষ্য করছিল আর্য। অবশেষে তারা পৌঁছে যায় ওয়াইলিরাং পাহাড়ের নিচে। সেখানে পাহাড়ে উঠতে গেলে আবার কিছু সরকারি নিয়ম কানুন রয়েছে, সেখান থেকে অনুমতি নিতে হয়, তার সাথে আবার একটা ফর্ম পূরণ করতে হয়, যেখানে নাম্বার সহ যাবতীয় ডিটেলস দিতে হয়। কেননা পাহাড়ে উঠতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে যেন দ্রুত তাদেরকে ট্র্যাক করে রেস্কিউ টিম সেখানে পৌঁছে সাহায্য করতে পারে। যাই হোক, ফর্ম পূরণ করার সময় তাদেরকে বলা হয় পাহাড়ে ওঠার সময় তাড়াহুড়া করবেন না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে সেটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় যে রাস্তাটা রয়েছে সেটা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে না যেতে, কেননা এখান থেকে অনেক মানুষ নিখোঁজ হয়েছে। এখন পাশে থাকা একটা বৃদ্ধা লোকটি বলে ওঠে, এই যে ছেলেমেয়েরা, পাহাড়কে তোমরা অসম্মান করো না, নয়তো সমস্যা হবে, পাহাড়ে অনেক কিছু রয়েছে। এবার নিতা বলছিল, আচ্ছা এই লোকটা কি অদৃশ্য কোনো কিছুর বিষয়ে বললেন? আর্য তখন বলে, যাই বলুক যেটাই হোক, তাদের কথা আমাদের মেনে চলা উচিত। এই বলে তারা পাহাড়ে উঠতে শুরু করে। নিতা দ্রুত করে এগিয়ে যাচ্ছিল, আর রাকা পিছন থেকে তাকে নিষেধ করছিল এভাবে না চলতে, কেননা বিপদ হতে পারে। পেছনে আর্য আর ইউনিকে আমরা দেখতে পারছিলাম। ইউনিকে আর্য বলছিল, তুমি যে পাহাড়ে এসেছো তোমার মা কি তা জানেন? ইউনি বলেন, না, জানেন না। আর্য আরো বলে, তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক কেমন? ইউনি তখন বলে, আচ্ছা তুমি এগুলো কেন জিজ্ঞেস করছো? আর্য বলে, এই তো কৌতূহলবশত। ইউনি তখন বলতে থাকে, আমার মায়ের সাথে আমার কখনো বনিবনা হয় না, বলা যায় সম্পর্কটা বেশি একটা ভালো না। আর সাথে সাথে ইউনির মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, পাহাড়ে উঠতে উঠতে নিতা লক্ষ্য করে একটা গাছের গোড়ায় একটা থালার মধ্যে কিছু পুজোর প্রসাদনী রাখা। সেটাকে সে পা দিয়ে লাথি মারে আর বলে, আরে এটা এখানে কি? কিন্তু এই লাথি মারাটা
করাটাই ছিল হয়তো তার জীবনের সব থেকে বড় ভুল। রাকা বলছিল, আরে তুমি এটা কি করেছো, লাথি দিও না, এগুলো কোনো স্বাভাবিক বিষয় নয়। অনেকে পাহাড়ের শয়তানদের থেকে মুক্তি পেতে তাদের উপাসনা করে থাকেন। নিতা এসব একদমই মানছিল না, বলছিল আমি এসব বিশ্বাস করি না, এসব শুধু গল্পের মধ্যেই রয়েছে। ঠিক তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে নিতার কানের কাছাকাছি একটা কদাকার মুখের অবয়ব এসে বলতে শুরু করে, এখানে যারা আসে তারা আর কোনোদিন বাড়ি ফেরে না। এটা বলার পর নিতা তো চমকে যায়। সে সবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমরা কি এই আওয়াজটা শুনতে পেয়েছো? সবাই বলে, না, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাইনি। সে একটু অবাক অবাক হলেও বিষয়টাকে সে পাত্তা দেয় না দিয়ে আরো উপরে উঠতে শুরু করে, যেখানে নিচে থেকে তাদেরকে সাবধান করা হয়েছিল, বলা হয়েছিল হাইকিং এর রাস্তা বাদ দিয়ে অন্য কোনো পথে না যেতে। কিন্তু আমরা দেখতে পারি নিতা সবার থেকে আলাদা হয়ে অন্য রাস্তায় চলে যায়। তাকে ডাকতে ডাকতে বাকিরা পেছনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পারে তারা খুব সুন্দর একটা ফাঁকা জায়গা, পাশে পাহাড়ি লেক। রাকা বলছিল, নিতা তুমি এই পথে কেন এসেছো? এটা সঠিক পথ নয়, এভাবে চললে হবে না, যদি তোমার ক্ষতি হয়। নিতা বলছিল, এই সব কথা বাদ দাও তো, দেখো আমার তো কিছুই হয়নি, আর এই জায়গাটা খুবই সুন্দর, তাই না? ঠিক তখনই আমরা দেখতে পারি নিতা পা হুড়কে লেকে পড়ে যাচ্ছিল। রাকা তো তখন দড়ি নিয়ে তোলার চেষ্টা করছিল তাকে, কিন্তু কোনোভাবেই কাজ হয় না, নিতা পানিতেই পড়ে যায়। পানির নিচে দেখতে পাচ্ছিলাম নিতা শুনতে পাচ্ছিল কেউ যেন বারবার বলছে, এখানে একবার আসলে আর ফেরা যায় না। রাকা আর জো তারা তো এবার পানিতে নামার জন্য রেডি হয়, কিন্তু ইউনি দেখতে পারে অন্য পারে নিতা চুপ হয়ে বসে আছে লেকের ধারে। এটা কিভাবে সম্ভব? নিতা তো সাঁতার জানে না। তারা যখন নিতার কাছে যায়, নিতা কোনো সারা শব্দ করছিল না, কেমন যেন একদম নিশ্চুপ। তারা ভাবে হয়তো নিতার হাইপোথার্মিয়া হতে পারে। বেশি দেরি না করে তারা সেখানেই তাঁবু বসায়, নিতার জন্য পানি আর খাবারের ব্যবস্থা করে। কিন্তু নিতা যেন কোনো একটা ভ্রমের মধ্যে রয়েছে, আর হঠাৎ করেই সে অদ্ভুত ভঙ্গি করতে শুরু করে আর হাসতে থাকে, বলতে থাকে এক অদ্ভুত ছড়া, যার অর্থ এটাই যে এখানে আসা সম্ভব কিন্তু ফিরে যাওয়া সম্ভব নয়। আর তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে। এবার আমরা দেখতে পাচ্ছিলাম তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, কেননা নিতার এই অবস্থায় আর আগানো উচিত হবে না। সেখানে তারা চলতে শুরু করে। চলতে চলতে হঠাৎ করে ইউনি লক্ষ্য করে তারা যেন একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। সেই বিষয়টা সে রাকা আর আর্যকে বলে, কিন্তু রাকা এটা মানতে চায় না, বলে, আরে না, আমরা নিচের দিকেই নামছি, শুধু একটু তাড়াতাড়ি হাঁটতে হবে সন্ধ্যা নামার আগে। বেশ অনেকক্ষণ হাঁটার পর রাকা আর্য তাদেরও মনে হতে থাকে তারা এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু হঠাৎ করে তাদের কানের মধ্যে অনেক কুচকাওয়াজ আসতে শুরু করে। রাকা বলে, আশেপাশে হয়তো কোনো মানুষজন থাকতে পারে, আমাদের সেদিকেই যাওয়া উচিত। তারা তখন সেই শব্দ অনুসরণ করে সামনে আগাতে শুরু করে। পাহাড়ের বড় বড় ঘাসের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে এসে ঘাসগুলো সরিয়ে তারা দেখতে পারে সেখানে একটা বিশাল বড় বাজার। অনেক মানুষ, অনেক কিছু কেনাকাটা হচ্ছে। তারা তো অবাক হয়ে যায়, কেননা পাহাড়ের ভেতরে এমন বাজার, এমন লোকালয়, এটা তারা আগে জানতো না আর দেখেও নি। তবে একদিকে তাদের চিন্তা কমে, হয়তো এখান থেকে সাহায্য পাবে। তারা প্রবেশ করে সেই বাজারে। আর্য একটা দোকানদারকে বলছিল, আচ্ছা আমাদেরকে পাহাড় থেকে নামার রাস্তাটা দেখিয়ে দেবেন? কিন্তু আশ্চর্য বিষয়, কোনো কথাই বলছিল না সেই লোকটা। বাজারটা কেমন যেন তাদের কাছে অদ্ভুত লাগে। একটা জায়গায় তারা বসে, নিতা একদমই চুপ। কি হয়েছে তারা কেউ কিছু বুঝতে পারছে না। রাকা একটা চায়ের দোকানে গিয়ে চা কিনতে চায়, কিন্তু অদ্ভুত বিষয়ে সেই ব্যক্তিটাও কোনো উত্তর দেয় না। আর্য সেখানে বলে তার বাথরুম করা প্রয়োজন, সে বাথরুমে যাবে। ইউনি তখন রাকাকে বলে, তাহলে তুমি আর নিতা এখানে বসো, আমারও যাওয়া প্রয়োজন। এটা বলে তারা জঙ্গলে মোড়ানো বাথরুমের কাছে যায়, কিন্তু সেটার কাছে গিয়ে তারা একটু অবাকই হয়ে যায়। দেখতে পারে নিতা সেখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিতা এখানে আসলো কিভাবে? তাকে তো রেখে আসা হয়েছে রাকার সাথে। তাদের সামনেই নিতা তখন বাথরুমের ভেতর প্রবেশ করে। তারা ভাবে হয়তো নিতা এখানে তাড়াতাড়ি চলে এসেছে প্রয়োজনে। আর্য তখন পাশে একটা বাথরুমে প্রবেশ করে। হঠাৎ করে আর্য কাঠের ভাঙা অংশ দিয়ে বাহিরে দেখতে পারে কোনো একটা ভয়ঙ্কর নর্তকীর অবয়ব সে তার দিকে তাকিয়ে আছে। সে তো ভয় পেয়ে দ্রুত বাইরে বের হয়, কিন্তু আশ্চর্য বিষয়ে বাহিরে কেউ ছিল না। এবার সেখানে তারা দুজন দেখতে পারে নিতা যে বাথরুমে ঢুকেছে তার নিচ দিয়ে অনেক অনেক রক্ত বের হয়ে আসছে ভেতর থেকে। ইউনি বাথরুমের কাঠের ফাঁক দিয়ে ভেতরে উকি দিয়ে যা দেখতে পারে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পারে নিতা বসে আছে, চোখগুলো একদমই সাদা, তার গোপন অঙ্গ থেকে রক্ত ঝরছে, আর সেটা সে আবার হাত দিয়ে মুখে নিয়ে খাচ্ছে। এই
বিভৎস অবস্থা দেখে ইউনি খুবই ভয় পেয়ে যায়। কিন্তু আর্য যখন বাথরুমটা খুলে ভেতরে কিছুই ছিল না। তারা তখন প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাজারে চলে আসে। কিন্তু আশ্চর্য বিষয়, তারা দেখতে পারে বাজারে যেখানে একটু আগেই মানুষ ভরা ছিল, কিন্তু এখন জায়গাটা একদমই পরিত্যক্ত, কোনো মানুষ নেই। নিতা ঠিক আগের জায়গাটাতেই বসা আগের মতো। রাকার চোখ লেগে গিয়েছিল, সে ঘুমিয়ে পড়েছিল। আর্য আর ইউনি তাদেরকে বলছিল, চলো দ্রুত এখান থেকে চলে যেতে হবে, জায়গাটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। রাকাও তো অবাক, এত মানুষ কোথায় গেল? কিন্তু সে দেখতে পারে চাওয়ালাটা এখনো রয়েছে। সে আবার সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা সবাই কোথায় গেল? এরকমটা হঠাৎ ফাঁকা হয়ে গেল কেন? সেই চাওয়ালা যখন তার দিকে তাকায়, সেটা দেখতে কোনো জীবিত মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল সে মৃত। যেটা বলছিল, এখানে থাকিস না, বাড়ি চলে যা। তারা তো ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ইউনি শেষবারের মতো পেছনে চেয়ে দেখতে পারে সেখানে কোনো বাজারের অস্তিত্বই নেই। কোথায় গেল সবকিছু? তারা এতক্ষণে বুঝতে পারছিল তারা জড়িয়ে পড়েছে এক গভীর মায়াজালে। হঠাৎ করেই পেছন থেকে আবারও শব্দ। আর্য চেয়ে দেখতে পারে একটা বিশাল ভয়ঙ্কর দানবীয় শয়তান, যদিও তা আবার সাথে সাথেই মিলিয়ে যায়। পাহাড়ি ঘাসের ভেতর দিয়ে তারা হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক সময় ঘাসের ভেতর থেকে তারা কিছু আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গিয়ে দেখতে পারে সেখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, অনেক বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। যেই উৎসবটা, এটা ইন্দোনেশিয়ায় ওয়াওয়াং নামে পরিচিত। কিন্তু যারা সেখানে বসেছিল তাদেরকে দেখতে মোটেও জীবিত মনে হচ্ছিল না। সবাই যেন অনেক আগেই মারা গিয়েছে। চোখগুলো সাদা বর্ণের এবং হঠাৎ করে সব অনুষ্ঠান থামিয়ে সবাই যেন তাদের দিকে চেয়ে ওঠে এক নজরে। কিন্তু তখনই প্রচন্ড বাতাস, সাথে সাথেই আবার সব মিলিয়ে যায়। যেখানে এতক্ষণ অনুষ্ঠান হচ্ছিল সেখানে এখন ঘাস ছাড়া কিছুই নেই। তারা আবারও চলতে শুরু করে। দেখতে দেখতে সন্ধ্যা নামে, কিন্তু যেন একই জায়গায় তারা বারবার ঘুরপাক খাচ্ছে। আর পারা যাচ্ছে না। নিতাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে রাকা এবার ক্লান্ত। তারা একটু বিরতি নেয়। তখনই কুকুরের আওয়াজ। তারা দেখতে পারে তাদের কাছে চলে এসেছে দুইটা কুকুর, তবে তাদের চোখ ছিল লাল বর্ণের। তারা তো ভয় পাচ্ছিল। তখনই একটা বৃদ্ধা লোক সেখানে আসে আর বলে, তোমরা এখানে কি করছো? জানো না এটা বিপজ্জনক জায়গা? তারা বলে, আমরা এখানে এসে ফেসে গিয়েছি, বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। লোকটি বলে, তোমরা কি কোনো বাজার দেখতে পেয়েছো বা কোনো অনুষ্ঠান? তারা বলছিল, হ্যাঁ আমরা সবই দেখেছি, আর আমাদের ভয় হচ্ছে, আমরা নিচে নেমে যেতে চাই। লোকটি তখন বলে, চিন্তা করো না, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেব, কিন্তু তার আগে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। সেখান থেকে নিচে নামার সহজ একটা রাস্তা রয়েছে। ঠিক ওই সময় আমরা দেখতে পারি নিতা চেয়ে ওঠে। তার চোখ আবারও একদম সাদা হয়ে যায়। ভেতরে যেন ভয়ঙ্কর কিছু একটা প্রবেশ করেছে, আর সেটা উঠে বসে হাসতে শুরু করে। ভয়ঙ্কর ভাবে একই কথা ঘুরে ফিরে বলতে থাকে, এখান থেকে যাওয়ার পথ নেই, কেউ বাড়ি ফিরতে পারবে না। এসব বলে অদ্ভুতভাবে হাসছিল। এবার নিতার দেহটা শূন্যে ভেসে উঠতে শুরু করে আর হঠাৎ করেই নিচে পড়ে যায়। সেই বৃদ্ধা লোকটি এগিয়ে আসে আর মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়া শেষ হতেই নিতা স্বাভাবিক হয়ে যায়। লোকটি বলে, মেয়েটির ভেতরে যে শয়তানটা ঢুকেছিল সেটাকে আমি বের করে দিয়েছি, কিন্তু তার উপর আবারও সেটা ভর করতে পারে। এটা হচ্ছে পাহাড়ের শয়তান, এই পাহাড় তার দখলে। আর তোমরা যাদেরকে দেখেছো, যাদের বাজার, যাদের অনুষ্ঠান দেখেছো, তারা কেউ জীবিত মানুষ নয়। এই পুরো জায়গাটায় মৃতদের গ্রাম। এখানে সবাই মৃত। তারা পূজা করে একমাত্র এই পাহাড়ের শাসক শয়তানের। আর যেহেতু এই মেয়েটিকে পাহাড়ের শয়তান পজেস করেছে, তার মানে তোমাদের বান্ধবী সেই শয়তানের কাছে বলি হতে পারে সেই গ্রামের মৃত মানুষদের মাধ্যমে। আর তোমরা একটা কারণেই এই জায়গাতে ঘুরপাক খাচ্ছ, সেটা হচ্ছে এই মেয়েটিকে পাহাড়ের শয়তান তার বলি হিসেবে পছন্দ করেছে। আর এই বলিটা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য মৃত গ্রামবাসীদের প্রয়োজন, যারা একটু পরেই উজ্জীবিত হয়ে উঠবে। আর তারা দলে দলে এসে তোমাদের বান্ধবীকে বলির জন্য নিয়ে যাবে। সেজন্যই তোমাদেরকে এখানে গোলকধাঁধায় রাখা হয়েছে। সেই শয়তানের থেকে বাঁচতে হলে খুব দ্রুত এই মেয়ের থেকে সেই শয়তানকে ছাড়াতে হবে। এখন তারা তো খুব ভয় পাচ্ছিল, বলছিল, আমরা কিভাবে নিতাকে বাঁচাবো? সেই বৃদ্ধ লোকটি বলে, আমার নাম স্বরূপ, আমি এখানেই থাকি, আমার বাড়ি চলো। সেখানে গিয়ে রিচুয়ালের মাধ্যমে আমি চেষ্টা করব নিতার ভেতর থেকে শয়তানকে বের করে দিতে। আর বাঁচতে চাইলে আমার বাড়িতে থাকাই নিরাপদ।
তারা যখন সুরূপ নামের বৃদ্ধ লোকটির বাড়িতে পৌঁছাচ্ছিল, সেই লোকটি বলছিল, গ্রামের মানুষ জীবিত হওয়ার আগেই আমাদেরকে ঘরে ফিরতে হবে, লাইটগুলো তোমরা নিভিয়ে চলতে থাকো। তারা হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের ভেতরে একটা গাছের নিচে, যেখানে একটা কাঠের বাড়ি। এটাই হচ্ছে সুরূপের বাড়ি। এই অন্ধকার পাহাড়ের জঙ্গলের ভেতরে বাড়ি যেমনটা হওয়া উচিত, বাড়িটা ঠিক তেমন। তারা নিতাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। সেখানে অনেক রিচুয়ালের জিনিসপত্র ছিল, আগরবাতি জ্বলছিল। কিন্তু এখানে কেন এসব? এটা প্রশ্ন করতেই সেই বৃদ্ধ লোকটি বলে, এগুলো হচ্ছে রিচুয়ালের জিনিসপত্র যা এই বাড়িটাকে মরা গ্রামবাসী থেকে রক্ষা করে। সেখানে ইউনি লক্ষ্য করে দেখতে পারে একটা ঘরে একটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে বাঁশের খাঁচায়। মেয়েটি একটু পানি খাওয়ার জন্য ভীষণ কাতরাচ্ছিল। মেয়েটিকে এটা জানতে চাইলে সুরূপ লোকটি বলে, এটি হচ্ছে আমার মেয়ে, আমারই। তখন সবাই জানতে চায় তাকে পানি দেওয়া হচ্ছে না কেন। সুরূপ বলে, এত কিছু জানার প্রয়োজন নেই, আপাতত চলো নিতার ভেতর থেকে শয়তানকে বের করার চেষ্টা করা যাক। তারা এখন এমন একটা পরিবেশে রয়েছে যেখানে সুরূপকে বিশ্বাস করা ছাড়া তাদের অন্য কোনো রাস্তা ছিল না। নিতাকে একটা অন্যরকম কাপড় পরিয়ে শুইয়ে দেওয়া হয়। সুরূপ চেষ্টা করতে শুরু করে রিচুয়ালের মাধ্যমে তার ভেতর থেকে শয়তানকে বের করার জন্য। কিন্তু তখনই সেই শয়তানটা নিতার ভেতর থেকে জাগ্রত হয়ে যায়। সে সম্পূর্ণ হাওয়ায় ভাসতে শুরু করে। সুরূপ বলছিল, মেয়েটাকে ছেড়ে দিন, কিন্তু সেটা বলছিল, চুপ কর বুড়ো, এই মেয়ের শরীর এখন আমার, সে আমার দখলে, আমার বলি। এটা বলে তার ভেতর থেকে চলে যায় শয়তান। সুরূপ তখন বলছিল, সেই শয়তানটা নিতার দেহ থেকে চলে গিয়েছে, হয়তো আর কোনো সমস্যা করবে না। নিতা যখন ঘুম থেকে উঠবে তখন তোমরা এখান থেকে চলে যেতে পারো, কিন্তু তা অবশ্যই সূর্যোদয়ের পরে। কেননা যতক্ষণ রাত থাকবে ততক্ষণ এই পাহাড়ের মধ্যে মরা গ্রামবাসীরা বেঁচে থাকবে, আর সূর্যোদয়ের পর তারা মিলিয়ে যাবে, তখনই যেতে হবে। সুরূপ আরো বলে, রাতে যাই হয়ে যাক না কেন কেউ দরজা জানালা কিছুই খুলবেন না, এটা আমার আদেশ। যাই হোক, সবাই যখন ঘুমাচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম গ্রামের পরিত্যক্ত বাড়ির মশালগুলো হঠাৎ করেই জ্বলে ওঠে। ভেতর থেকে বের হয়ে আসছিল মৃত মানুষগুলো, যার ভেতর প্রাণ এসে গেছে। এদিকে আমরা দেখতে পারি হঠাৎ করে নিতা অদ্ভুতভাবে ঘুম থেকে উঠে পড়ে আর দরজা খুলে বাইরে চলে যায়। ইউনি বাইরে গিয়ে দেখতে পারে নিতা একটা মুরগি নিয়ে সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবিয়ে খাচ্ছে। সে তো খুবই ভয় পেয়ে যায় এবং সুরূপকে গিয়ে বিষয়টা বলে। সুরূপ বলে, আমি বাহিরে যাচ্ছি, নিতাকে নিয়ে আসছি, তার ভেতরে এখনো সেই শয়তানটা রয়েছে। তখন রাকা আর আর্য তারাও যেতে চায়, কিন্তু সুরূপ না করে। সে একাই জঙ্গলে বের হয়ে যায়। কিছুক্ষণ যেতেই হঠাৎ করে সে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। পাশে চেয়ে দেখতে পারে সেখানে দাঁড়িয়ে রয়েছে নিতা। তার মুখে অদ্ভুত হাসি। সে বলছিল, আমার সাথে চলে এসো, বাড়িতে যাই। কিন্তু ঠিক তখনই কোনো এক ভয়ঙ্কর শক্তি নিতাকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে উধাও হয়ে যায়। সাথে সাথে আমরা দেখতে পারি সুরূপকেও একটা ভয়ঙ্কর হাত ধরে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। হাতের থেকে হারিকেনটা সেখানেই পড়ে যায়। এদিকে বাড়িতে দেখতে পাচ্ছিলাম তারা তিনজন খুবই চিন্তায় ছিল। চুপচাপ এভাবে বসে থাকা যায় না, খুব টেনশন হচ্ছে। তখনই পাশের রুম থেকে শব্দ আসছিল, যেখানে সুরূপের মেয়ে আমারই বন্দি ছিল। সে পানি চাচ্ছিল আর বলছিল, আমার বাবা আমাকে পানি দেয় না, আমার বাবা শয়তান, সে আমাকে মেরে ফেলতে চায়। সেখানে রাকা বিষয়টা সহ্য করতে পারে না। সে গিয়ে পানি নিয়ে আমারই সামনে যায়। আর্য পেছন থেকে বলতে থাকে, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, সুরূপ আমাদেরকে নিষেধ করেছিল। তখনই আমরা দেখতে পারি আমারই খাঁচা ধাক্কা দিতেই রাকার হাতে লেগে পানিটা পড়ে যায় আমারির মুখে। আর তখনই সে পরিণত হয় ভয়ঙ্কর এক শয়তানে। চোখ একদম সাদা বর্ণের আর বোঝাই যাচ্ছে ভেতরে ভয়ঙ্কর শয়তানটা রয়েছে। আর পানি দিতেই যেন সেই শয়তানটা আরো শক্তি পেল। তারা তো খুবই ভয় পেয়ে যায়। আমারই তখন খাঁচা ভেঙে এবার জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করে। আর্য রাকা ইউনি বুঝতে পারে এবার আর বসে থাকার সময় নেই, তাদেরকে বের হয়ে বিষয়টা দেখতে হবে। সুরূপ এখনো কেন আসছে না? তারা সবাই লাইট নিয়ে বের হয়ে পড়ে সুরূপ আর নিতাকে খোঁজার জন্য। একটু সামনে গিয়েই তারা সুরূপের হারিকেনটা দেখতে পায়। বুঝতে পারে হয়তো কোনো বিপদ হয়েছে। তখনই পাশ দিয়ে আমারই হেঁটে যাচ্ছে, তার পেছনে পেছনে তখন তারা যায়। আমারই একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, কিন্তু তাদের সামনেই কোনো একটা শক্তি আমারইকেও গহীন জঙ্গলে টেনে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছে তারা এটা দেখার জন্য পেছন পেছন যায়। আর লুকিয়ে লুকিয়ে দেখতে পারে জঙ্গলের ভেতরে মরা গ্রামবাসীদের একটা সমাবেশ অর্থাৎ আয়োজন চলছে। যে যার যার কাজ করে যাচ্ছে, বোঝা যাচ্ছিল মৃত ব্যক্তিরা কোনো পূজার আয়োজন করছে। তারা সেখানে নিতার সুরূপ সহ অনেককেই দেখতে পারে যারা তাদের মতোই হাইকিং করতে এসে মৃত ব্যক্তিদের হাতে বন্দী হয়েছে। তাদেরকে শুয়ে রাখা হয়েছে। সেখান থেকে শোনা যাচ্ছিল, বলা হচ্ছিল, আজকে এই প্রাঙ্গণে এই পাহাড়ের শাসক আমাদের শয়তানের উদ্দেশ্যে বলির আয়োজন করেছে আমরা।
তিনিই আমাদের প্রভু। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম অন্য একটা লোককে যে কিনা এখানে ফেসে গিয়েছে, আর তাকেও বলি করার জন্য সেখানে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সে কোনোভাবে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইছিল, কিন্তু তাকে সবাই ধরে ফেলে এবং সেই মৃত ব্যক্তিরা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। ঠিক তখনই রাকার পা একটা লাকড়ির মধ্যে পড়ে সেটা ভেঙে যায়, আর সেই শব্দে মরা গ্রামবাসীরা টের পেয়ে যায় যে তাদেরকে তারা তিনজন দেখছে। তারা তো এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদের পেছনে লেগে পড়ে পুরো মরা গ্রামবাসী। তারা তো পালাচ্ছিল, একটু সামনে গিয়ে দেখতে পারে সামনে রয়েছে একটা বিশাল গুহা। এখন নিজেদেরকে বাঁচাতে তারা ঢুকে পড়ে সেই গুহার ভেতরে, আর খুব কষ্ট করে পাথর দিয়ে সেই গুহার মুখটা আটকে দেয় যেন সেসব মরা মানুষ ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু তারা গুহার ভেতরে ভালো করে দেখতে পারে যে এখান থেকে বের হওয়ার অন্য কোনো জায়গা নেই। এটা একটা বদ্ধ গুহা, তাই এখানে যদি তারা ভয় পেয়ে পড়ে থাকে তাহলে মৃত্যু অবধারিত। তখন সেখানে তারা গুহার গায়ে খোদাই করা কিছু চিত্র দেখতে পারে আর বুঝতে পারে যে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত গ্রামবাসীরা সতেজ থাকে। তারা বুঝতে পারে তাদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি বাঁচতে চায়, কিন্তু এটা সম্ভব না, কারণ বাহিরে নিতা, সুরূপ, আমারি সবাইকে গ্রামবাসীরা আটকে রেখেছে। ইউনি সেখানে খুবই ভেঙে পড়েছিল। তার শুধু তার মায়ের কথা মনে পড়ছিল, কেননা আসলে আপন মানুষের সাথে যতই মন না মিলুক আমাদের, বিপদে আপনজনদের কথাই বেশি মনে পড়ে। ঠিক তখনই আমরা দেখতে পারি গুহার অন্য পাশ দিয়ে পাথরগুলো সরিয়ে সেখান দিয়ে মরা মানুষগুলো প্রবেশ করছিল। তারা তো খুবই ভয় পেয়ে যায়। তারা জলদি করে যে রাস্তা দিয়ে ঢুকেছিল সেগুলোর পাথর সরিয়ে সেখান দিয়ে বের হয়ে আসছিল, কিন্তু সেখানে রাকার পা আটকে যায়। তাদের যখন ধরেই ফেলবে, অনেক কষ্ট করে চেষ্টার পরে কোনো রকমে সেখান থেকে ফসকে বের হয়ে আসে, দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে চলে আসে সুরূপের বাড়িতে। কিন্তু রাকার ভাগ্য খারাপ হওয়ায় তাকে সেখানেই মরা গ্রামবাসীরা ধরে ফেলে। কিছুই করার নেই, ইউনি আর আর্য বাঁচতে তারা দুইজন ঘরের ভেতরে ঢুকে দরজা ভালো করে লাগিয়ে দেয়। খুব ভয় পাচ্ছিল তারা এবং দেখতে পারে স্বরূপ ঘরের ভেতরে যে রিচুয়াল করে ঘরটা বন্ধ রাখতো যাতে মরা গ্রামবাসীরা এখানে না আসতে পারে, সেই জায়গাটায় আগরবাতি নিভে গিয়েছে। তার মানে যে কোনো সময় বাড়ি ভেঙে ঢুকতে পারে গ্রামবাসীরা। তখন তারা চলে যায় আগরবাতি খুঁজতে। ঠিক তখনই দরজায় ওরা ধাক্কা দিচ্ছে এবং সাথে সাথে তারা দরজাটা ভেঙে ভেতরে প্রবেশ করতে থাকে। আর্য আর ইউনি তো লুকিয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হয় না, তাদেরকে তারা ধরে ফেলে। অনেক ছোটার চেষ্টা করেও পারে না। তাদের যখন জ্ঞান ফিরে নিজেদেরকে তারা আবিষ্কার করে তাদেরকে আটকে রাখা হয়েছে একটা বাঁশের খাঁচায়। সেখানে শুধু আর্য আর ইউনি নয়, সুরূপ আর রাকাকেও অন্য খাঁচায় বন্দী করে রেখেছে। এখন তারা বুঝতেই পারছিল না এখান থেকে কিভাবে বের হবে। ঠিক তখনই এখানে ঘটনার একটা টুইস্ট আসে। সেখানে সুরূপ তার আসল চেহারা দেখায়, যেখানে তার চেহারাটা মরা মানুষের মতোই, মানে মরা গ্রামবাসীদের মতোই দেখাচ্ছিল। সে তাদেরকে বলে, তোমরা হয়তো জানো না আমিও এই গ্রামের বাসিন্দার একজন। ঠিক 10 বছর আগে আমিও এখানে এসেছিলাম আর ফেসে গিয়েছিলাম তাদের মাঝে। আসলে এই গ্রামে যারা 10 বছর ধরে আটকে আছে বা আটকে যায় তারা মরা গ্রামবাসীর মতোই হয়ে যায়, এমনকি বলি না হলেও। মানে এখানে এসে কেউ যদি ফেসে যায়, মরা গ্রামবাসীরা যদি তাকে বলি নাও দিতে পারে, তাহলেও ধীরে ধীরে সে মরা গ্রামবাসীর মতোই হয়ে যাবে। স্বরূপ বলে, আমি তো এখান থেকে ফিরে যেতে আশাই ছেড়ে দিয়েছিলাম। এখান থেকে যাওয়া যায় না, আমি পালিয়ে থাকতাম। কিন্তু একদিন আমি দেখতে পারি আমার মেয়েকেও, মানে আমারই কেউ তারা ধরে ফেলেছে। হয়তো আমার মেয়ে আমাকে এখানে খুঁজতেই এসেছিল, কিন্তু তাকে এই পাহাড়ের শয়তান নিতার মতোই পজেস করে তার বলির জন্য। কিন্তু আমি তো তা হতে দিতে পারি না বাবা হিসেবে। আমি আমার মেয়েকে তাদের সামনে থেকে চুরি করেছিলাম আর তাকে আটকে রেখেছিলাম আমার ঘরে, যেন তাকে বলির হাত থেকে বাঁচাতে পারি, কিন্তু পারিনি। আজ পর্যন্ত মরা গ্রামবাসীদের শয়তানের কাছে বলি উৎসর্গ করার 21তম বছর, এবং আজকে যাদেরকে তারা ধরেছে তাদের সবাইকে যদি তারা বলি দিতে পারে তাহলে আর কোনোদিন আমরা বাড়িতে ফিরতে পারবো না। এখানেই এই মৃত্যুপুরীর মৃত মানুষ হয়ে যাব। সেখানে তারা সবাই ইমোশনাল হয়ে যায়, তারা কি আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। তখনই আমরা দেখতে পারি আর্য তার বাঁধনটা খুলে ফেলে এবং বাকিদের বাঁধনও খুলে দেয়। সেখানে তারা বুদ্ধি করতে থাকে কিভাবে এখান থেকে আমারি আর নিতাকে নিয়ে বের হওয়া যায়। আইডিয়া হচ্ছে স্বরূপ তার বাড়িতে গিয়ে আগরবাতি সহ রিচুয়াল করবে যেন মরা গ্রামবাসী কেউ বাড়িতে প্রবেশ করতে
করতে না পারে। আর তারা তিনজন সেই বলির অনুষ্ঠান থেকে আমারি আর নিতাকে যেভাবেই হোক দ্রুত করে উঠিয়ে এনে সুরূপের ঘরে প্রবেশ করবে। আর তারা সুরূপের বাড়িতে রাতটা কাটাবে এবং সকালবেলা তারা এইখান থেকে চলে যাবে। আর যেহেতু সুরূপের বাড়ির রিচুয়াল দ্বারা আবদ্ধ থাকবে, তাই মরা গ্রামবাসী তাদের কোনো ক্ষতি করতে পারবে না। যেই কথা সেই কাজ। রাকা, আর্য আর ইউনি লুকিয়ে লুকিয়ে সেখানে গিয়ে দেখছিল সেই ভয়ঙ্কর বলির পুজো। মানুষগুলিকে বলি হিসেবে বস্তার মধ্যে ঢুকিয়ে এক কাতারে শুইয়ে দেওয়া হয়েছে। আর একটা ভয়ঙ্কর নর্তকীর শয়তানের মতো যে শূন্যে ভেসে ভেসে আসছে আর এক একটা বলির উপরে পা দিয়ে তাদেরকে পিষে মেরে ফেলছে। এভাবেই বলি দেওয়া হচ্ছে। দেখতে দেখতে আমারই আর নিতার সময় চলে আসে। তাদেরকেও এখনই পিষে মেরে ফেলবে, মানে বলে দেবে। তখন রাকা বলতে থাকে, আমি তাদের সামনে যাচ্ছি, তাদের মনোযোগ আমার দিকে আনছি, তোমরা আমারই আর নিতাকে এখান থেকে নিয়ে যাবে অন্য জায়গায়, আর আমি কোথাও গিয়ে লুকিয়ে থাকবো। আর সে এটাই করে। মরা গ্রামবাসীর সামনে চলে যায়। তখন সবাই তো রাকাকে ধরতে মরিয়া হয়ে যায়। আর্য আর ইউনির সাথে সেখানে চলে আসে সুরূপ। এই ফাঁকে তারা আমারি আর নিতার কাছে যায়। সুরূপ মন্ত্র পড়ে নিতা আর আমারিকে পাহাড়ের শয়তানের পজেশন থেকে মুক্ত করার চেষ্টা করছিল। আর আমরা দেখতে পারি তা সম্ভবও হয়। অন্যদিকে দেখতে পাচ্ছিলাম পুরো মরা গ্রাম পড়ে যায় রাকার পেছনে, আরেক দল পড়ে যায় বাকিদের পেছনে। এবার দেখা যায় রাকা সুরূপের বাড়ির সামনে এসে পৌঁছে যায় ঠিকই, কিন্তু ঢোকার আগেই তাকে মরা গ্রামবাসী সবাই মিলে ঘিরে ফেলে। সেই মৃত মানুষরা বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় আর নৃশংসভাবে রাকার বুক দিয়ে একটা হাত ঢুকিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি নিতা আর আমারি অতিরিক্ত দুর্বল হওয়ায় তারা আর সামনে এগোতে পারছিল না। তারা সেখানেই বসে পড়ে। আর তৎক্ষণাৎ আমরা দেখতে পাচ্ছিলাম পুরো গ্রামবাসী এবার তাদেরকে চারোদিক থেকে ঘিরে ফেলে। সাথে করে নিয়ে আসে রাকার লাশ। এটা দেখে তো তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের বন্ধুকে এভাবে এরা মেরে ফেলেছে। তারা খুবই কান্না করছিল, কষ্ট পাচ্ছিল। তখনই দেখা যায় সেখানে সকল গ্রামবাসীরা একদিকে ফিরে বসে পড়ে আর উপাসনা করতে শুরু করে কারো। এবার আমরা দেখতে পারি সেখানে ছিল ভয়ঙ্কর একটি শয়তান, অনেক বড়, যার পূজাই করছিল এই গ্রামবাসী। সেই শয়তান এইভাবে বলছিল যে সে নিতাকে 20তম বলি হিসেবে তার জন্য ঠিক করেছিল এবং পজেস করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিতার ভেতরে থাকতে পারেনি সুরূপের রিচুয়ালের জন্য। তাই সে নিতা হিসেবে রাকাকে ধরতে পেয়ে তাকে নিয়ে নিয়েছে। আর 21তম বলি হিসেবে ঠিক করেছিল আমারিকে, মানে সুরূপের মেয়েকে। এখন সে আমারিকে নিয়ে যাবে, কিন্তু সুরূপ উঠে বলতে শুরু করে, না, এমনটা করবেন না, আমি হব আপনার 21তম বলি, আমাকে নিয়ে যান। আমি এতদিন পালিয়েছিলাম, আমার মেয়েকে সহ তাদেরকে ছেড়ে দিন। আর তখনই আমরা দেখতে পারি সেই শয়তানও তার কথা কবুল করে আর তার মেয়েকে না নিয়ে তাকে নিয়ে নেয়। আর গ্রামবাসীরা সুরূপ আর রাকা তাদেরকে আবারও সাজিয়ে বলির আয়োজন করে, অর্থাৎ একটা নর্তকী এসে তাদের বুকে পা দিয়ে পিষে তাদেরকে বলি দেয়। এবার আমরা দেখতে পারছিলাম আর্য সেখানে বলছিল, আজ হয়তো আমরা বাঁচতে পেরেছি, কিন্তু কাল তো আমাদেরও বলি হতে পারে। আমরা কি কখনো আর এই পাহাড় থেকে বের হতে পারবো না? এই অভিশপ্ত নগরী থেকে বের হতে পারবো না? শেষমেশ কি আমরাও মরা মানুষের মতোই হয়ে যাব? সেখানে আমরা দেখতে পারছিলাম ইউনি এখনো মনোবল হারায়নি। তারা এবার এগোতে শুরু করছিল নিতাকে নিয়ে, কিন্তু আবারও তাদেরকে গ্রামবাসীরা আটকে ফেলে। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, সাথে সাথেই সকাল হয়ে যায় আর গ্রামবাসী সকলেই উধাও হয়ে যায়। আমারি আর নিতার জ্ঞান ফিরলে নিতা বারবার তার প্রেমিক রাকার বিষয়ে জিজ্ঞেস করছিল। সে পাগলের মতো হয়ে গিয়েছিল, চিৎকার করছিল, কেননা তার প্রথম ভুলটার কারণেই তার প্রেমিককে সে হারিয়েছে। অন্যদিকে আমারি নিজের বাবা সুরূপকে হারিয়েও অনেক কান্নাকাটি করছিল। ঠিক তখনই সেখানে রেস্কিউ টিম এসে পৌঁছায় আর তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। বাহিরে তাদের জন্য অপেক্ষা করছিল তাদের পরিবার। ইউনির তার মায়ের সাথে ভালো সম্পর্কই ছিল না, তাও সেখানে সেদিন তার মা উপস্থিত ছিল। সে শোকে কাঁদছিল মাকে জড়িয়ে ধরে। আর এই ঘটনার শেষে আমাদেরকে সত্য কয়েকটা নিউজ দেখানো হয় এই মাউন্টেনকে ঘিরে। সেখানে কেউ কেউ এখনো নিখোঁজ, তাদেরকে খোঁজার কাজ চলছে। কাউকে আবার মৃত পাওয়া গেছে, আর কারো কোনো হদিশই নেই। সেই মৃতদের গ্রামে যা হচ্ছে, যা চলে আসছে, তা সবকিছুই শয়তানের খেলা, শয়তানের মাধ্যমে হচ্ছে। মানুষের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যার ব্যাখ্যা মানুষ হয়তো কোনোদিন খুঁজেও পাবে না। আর এই পাহাড়ের গ্রামের ঘটনাটাও খানিকটা তেমনই রহস্যময়।
এটি ছিল একটি রহস্যময় মৃত্যুপুরী, যেখান থেকে ফিরে আসা ভাগ্যের বিষয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট, এগুলা করাই লাগবে। কেননা আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, শেয়ার বলতে পারেন, সবকিছুই আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।